দিন রাত্রি, সুখ দুঃখ, মিলন বিচ্ছেদ, ঠিক সমুদ্রের ঢেউয়ের মতো। সত্যজিৎ রায়ের 7টি ছবি যেখানে সেট ডিজাইন এবং স্থাপত্য গল্প বলার ধরন তৈরি করে। সত্যজিৎ রায়ের এই ছবিগুলো চরিত্রগুলোর জন্য সেট ডিজাইনকে কথা বলতে দেয় এবং স্থানের সুচিন্তিত ব্যবহারের মাধ্যমে গল্পকে এগিয়ে নিয়ে যায়। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সত্যজিৎ রায়ের সিনেমাগুলি প্রায়শই তাদের নীরবতার জন্য স্মরণ করা হয়। তারা কতটা প্রভাবিত করার চেষ্টা করে না এবং এর পরিবর্তে তারা কতটা গভীরভাবে নাড়া দেয়। কিন্তু সেই নৈপুণ্যের নিচে একটি সমৃদ্ধ দৃশ্যমান স্থাপত্য রয়েছে যা কেবল একটি ফ্রেম সাজানোর চেয়ে অনেক বেশি কিছু করে। সত্যজিতের সিনেমায় স্থান অলঙ্করণ নয়, এটি মনস্তাত্ত্বিক, সামাজিক, আবেগগত। একটি সংকীর্ণ দরজা শক্তির সংকেত দিতে পারে। একটি ভেঙে পড়া হাভেলি একসময়ের গর্বিত বংশের ক্ষয়ের ইঙ্গিত দিতে পারে। একটি বিশৃঙ্খল রান্নাঘর একটি বিবাহের শান্ত ঘনিষ্ঠতা। তার দর্শকের দীর্ঘ চলচ্চিত্রগ্রাফিতে সত্যজিৎ সেট নকশা এবং স্থাপত্যকে কেবল একটি পৃথিবী তৈরি করার জন্যই ব্যবহার করেননি, বরং এটির উপর মন্তব্য করার জন্য ব্যবহার করেছেন। তার চরিত্রগুলি কেবল ঘরেই থাকে না, তারা তাদের দ্বারাই আকৃতি পায়। তাদের চারপাশের দেওয়ালগুলি স্মৃতি, শ্রেণী, দ্বন্দ্ব এবং আকাঙ্ক্ষায় পরিপূর্ণ। তা চারুলতার ড্রয়িং রুমের ঔপনিবেশিক বিষণ্ণতা হোক বা মহানগরের ঘরোয়া আবদ্ধতার ভয়, তার চলচ্চিত্রের স্থানগুলি নিজেই বর্ণনাকারী। সত্যজিৎ রায়ের অন্যতম দৃশ্যমান জটিল ছবি জলসাঘর। স্থাপত্য কেবল মেজাজ তৈরি করার চেয়েও বেশি কিছু করে। এটি সময়ের বাইরের একজন মানুষের মনস্তত্ত্বকে উন্মোচিত করে। একসময়ের গৌরবময় সঙ্গীত কক্ষের সাথে হাভেলি কেবল ক্ষয়িষ্ণুই নয়, এটি প্রতিরোধী। সত্যজিৎ এমন একটি পৃথিবী তৈরি করেন যেখানে প্রতিটি ফাটা আয়না, ধুলোময় ঝাড়বাতি এবং বিবর্ণ প্রতিকৃতি সামন্ততান্ত্রিক ক্ষমতার পতন মেনে নিতে নায়কের অস্বীকৃতির রূপক হয়ে ওঠে। মখমলের পর্দায় আবৃত এবং অতীতের অভিনয়ের ভূতের সাথে প্রতিধ্বনিত জলসাঘর গর্ব এবং সাংস্কৃতিক মহিমার সমাধিতে পরিণত হয়। সত্যজিৎ স্থানটিকে রোমান্টিক করেন না, তিনি এটিকে স্পষ্ট দৃষ্টিতে পৌঁছতে দেন। নকশাটি ইচ্ছাকৃতভাবে এর উত্তেজনায় তৈরি, অলংকৃত কিন্তু জীর্ণ, প্রশস্ত কিন্তু ক্লস্ট্রোফোবিক। এই দৃশ্যমান ভাষার মাধ্যমেই সত্যজিৎ স্মৃতিস্তম্ভ এবং ইতিমধ্যেই হারিয়ে যাওয়া একটি জগতের সাথে আঁকড়ে থাকার অসারতার সমালোচনা করেন। চারুলতা ছবিতে ঘরটি পরিশীলিততার এক অভয়ারণ্য এবং নীরবতার খাঁচা। সেটের প্রতিটি ইঞ্চি, এর সূচিকর্ম করা গৃহসজ্জার সামগ্রী, রঙিন কাঁচের জানলা, খোদাই করা আসবাবপত্র এবং ভারী পর্দা সৌন্দর্য, শৃঙ্খলা এবং শ্রেণীর একটি নির্দিষ্ট ধারণা সংরক্ষণের জন্য ডিজাইন করা হয়েছে। কিন্তু এই শৃঙ্খলাই চারুকে বিচ্ছিন্ন করে। ক্যামেরা দীর্ঘ নীরব করিডোর পেরিয়ে বসার ঘরে স্থির থাকে, যেখানে সময় ধীর হয়ে গেছে, প্রায় থেমে গেছে। রায় চারুর অভ্যন্তরীণ জীবনকে প্রতিফলিত করার জন্য জায়গাটি তৈরি করেন, বিশাল এবং মার্জিত কিন্তু বায়ুহীন। সবচেয়ে উল্লেখযোগ্য হল জানালা এবং বারান্দা, যা বাইরের জগতের সাথে তার প্রবেশদ্বার হয়ে ওঠে। এমন জায়গা যেখানে সে পড়ে, গুপ্তচর বৃত্তি করে
স্বপ্ন দেখে এবং অপেক্ষা করে। শারীরিক স্থান তাকে ধরে রাখে, এমনকি যখন তার মন বাইরের দিকে ছুটে যেতে শুরু করে, উদ্দীপনা, স্বাধীনতা এবং মানসিক সংযোগের সন্ধানে। কেবল গল্প নয়, নকশাই আমাদের তার অস্থিরতা অনুভব করতে দেয়। ঘরটি ভেঙে পড়ে না, এটি বিকেলের রোদে শান্তভাবে জ্বলে ওঠে, কিন্তু তার নীরবতায়। এটি নীরবতার চারপাশে খুব সাবধানে নির্মিত জীবনের মূল্য প্রকাশ করে। মহানগরে গৃহমধ্যস্থ স্থানটি বাইরের পরিবর্তিত শহরের সাথে শান্ত সংলাপে লিপ্ত। প্রতিটি ফ্রেমে একটি উত্তেজনা ফুটে ওঠে। আরতি তার বর্ধিত পরিবারের সাথে যে সাধারণ অ্যাপার্টমেন্টে থাকেন তা ম্লান আলোয় সজ্জিত, শক্তভাবে সাজানো এবং একটি শান্ত কঠোরতা দ্বারা চিহ্নিত। এর সরু করিডোর এবং ভাগ করা থাকার জায়গাগুলি একজন গৃহিণী হিসাবে তার জীবনকে সংজ্ঞায়িত করে এমন সামাজিক সীমানা প্রতিফলিত করে। কিন্তু আরতি যখন শহরে কাজ করতে বের হন, তখন স্থাপত্যের পরিবর্তন ঘটে। কাঁচের পার্টিশন সহ অফিস, ঔপনিবেশিক সম্মুখভাগের বাইরে ট্রাম এবং নিয়ন আলোকিত দোকানের সামনে একটি নতুন স্থানিক ভাষা গতিশীলতা, স্বাধীনতা এবং অস্পষ্টতার ভাষা প্রদান করে। সত্যজিৎ রায় নাটকীয় বিকাশের মাধ্যমে নয়, বরং সূক্ষ্ম নকশা পছন্দের মাধ্যমে এই দুটি পরিবেশের তুলনা করেন। বাড়ির আবদ্ধতা এবং আধুনিক কর্মক্ষেত্রের অজ্ঞাততা। তবুও অ্যাপার্টমেন্টটিকে কখনো অপমান করা হয় না। এটি পরিবার, পরিচিতি, এমনকি কোমলতা ধারণ করে। পরিবর্তে মহানগরের নকশা আমাদের দেখায় যে স্থান কিভাবে পরিবর্তনের ভার শোষণ করে, বিশেষ করে যখন একজন মহিলা তার রেখাগুলি পুনরায় আঁকার সাহস করেন। ঘরে বাইরেতে স্থাপত্য জাতীয়তাবাদ এবং আধুনিকতার মধ্যে উত্তেজনাকে আরও বেশি কিছু করে। মূলত একটি বিস্তৃত অভিজাত বাঙালি প্রাসাদের মধ্যে অবস্থিত। অভ্যন্তরীণ অংশগুলি ঐশ্বর্যে পরিপূর্ণ, বিশাল খিলান, খোদাই করা কাঠের কাজ, রঙিন কাজ এবং সুবিশাল বারান্দাগুলি তার সাংস্কৃতিক পরিশীলনের সাথে আঁকড়ে থাকা একটি বিশ্বের সাথে কথা বলে। কিন্তু এই সৌন্দর্য প্রতারণামূলক। রায় প্রাসাদের স্তরযুক্ত স্থানগুলি ব্যবহার করেন, ড্রয়িং রুম, অভ্যন্তরীণ উঠোন, ছায়াময় করিডোরগুলি তার চরিত্রগুলির মধ্যে মানসিক এবং আদর্শিক ভাঙনগুলিকে মঞ্চস্থ করার জন্য। নির্জন জেনানা অর্থাৎ মহিলাদের আবাসস্থল থেকে বাড়ির জনসাধারণের মুখোমুখি কক্ষগুলিতে বিমলার ধীর গতিতে চলাফেরা তার নিজস্ব রাজনৈতিক এবং ব্যক্তিগত জাগরণকে প্রতিফলিত করে। দরজাগুলি প্রতীকী হয়ে ওঠে, কিছু অস্থায়ীভাবে খোলা হয়, অন্যগুলি বন্ধ করে দেওয়া হয়। অভ্যন্তরীণ প্রতিসাম্য ক্রমবর্ধমান বিশৃঙ্খলাকে ঢেকে দেয় এবং একসময়ের স্বর্গরাজ্য দ্বন্দ্বপূর্ণ আনুগত্যের প্রেসার কুকারের মতো মনে হতে শুরু করে। বেবি ছবিটি 1960 সালে রিলিজ করে। সেখানে বাড়িটিকে এক শান্ত, লতানো ভয়ের সাথে চিত্রিত করা হয়েছে। এর নকশা পবিত্র এবং শ্বাসরুদ্ধকরের মধ্যে উত্তেজনাকে ধারণ করে। অলঙ্কৃত উঠোন, জটিল জালি পর্দা এবং ভারী স্তম্ভসহ জমিদার হাভেলি ঐতিহ্য এবং ধর্মীয় উচ্ছ্বাসে নিমজ্জিত। কিন্তু সত্যজিৎ এই স্থানগুলিকে এক অদ্ভুত নীরবতার সাথে চিত্রায়িত করেন। পাথরের মেঝে জুড়ে দীর্ঘ ছায়া ছড়িয়ে পড়ে, দরজাগুলি অন্য জগতের দ্বার প্রান্তের মতো দেখা যায় এবং গৃহস্থালী ধর্মীয়, প্রায় ভুতুড়ে মনে হতে শুরু করে। দয়াময়ীর পুজো করা হয় এমন কেন্দ্রীয় কক্ষটি খালি কিন্তু অন্ধভাবে আলোকিত, ক্লিনিক্যাল, নাট্য এবং গভীরভাবে
অস্থির বোধ করে। এটি তাকে বিচ্ছিন্ন করে, তাকে একজন ব্যক্তির পরিবর্তে একজন আইকনে পরিণত করে। সত্যজিৎ কর্তৃক পুনরাবৃত্তি, প্রতিধ্বনিত করিডোরে পদচিহ্ন, বিভিন্ন আবেগগত কোণ থেকে দেখা একই কক্ষগুলির ব্যবহার হাবেলিকে কুসংস্কারে গোলকধাঁধা বলে মনে করে। কাঞ্চনজঙ্ঘায় নকশা নিজেকে নির্মিত অভ্যন্তরীণ সজ্জার মাধ্যমে প্রকাশ করে না, বরং স্থান, আবহাওয়া এবং গতিবিধির সমন্বয়ের মাধ্যমে প্রকাশ করে, যা সত্যজিৎ রায়ের সবচেয়ে আনুষ্ঠানিক পরীক্ষামূলক কাজগুলির মধ্যে একটি। নির্মিত সেটের উপর নির্ভর করার পরিবর্তে ছবিটি দার্জিলিংয়ের পাহাড়ি স্টেশনকে একটি জীবন্ত শ্বাস প্রশ্বাসের মঞ্চ হিসাবে তুলে ধরে। দৃশ্যটি স্পষ্টভাবে কোরিওগ্রাফ করা হয়েছে। চরিত্রগুলি ঢালু পথ ধরে সুন্দর বাগান, অতীতের ঔপনিবেশিক সম্মুখভাগের মধ্য দিয়ে এবং পরিবর্তিত আকাশের নিচে কথোপকথনের মধ্যে ভেসে বেড়ায়। পোশাক, ছাতা, পাথরের বেঞ্চ এবং পেটা লোহার রেলিং কেবল প্রপস নয়, এগুলি স্থানিক নোঙ্গর, যা চলচ্চিত্রটিকে বাস্তব সময়ে এবং প্রায় অবিচ্ছিন্ন গতিতে উন্মোচিত হতে দেয়। মেঘলা, কখনো কখনো অন্ধভাবে কুয়াশাচ্ছন্ন পরিবেশও আকস্মিক নয়। এটি চরিত্র এবং তাদের বহনকারী সামাজিক অভিনয়ের মধ্যে মানসিক অস্বচ্ছতাকে তুলে ধরে। সত্যজিৎ রায়ের আরও স্থিতিশীল অভ্যন্তরীণ চালিত চলচ্চিত্রগুলির বিপরীতে কাঞ্চনজঙ্ঘা মানব সম্পর্কের খণ্ডিত প্রকৃতি প্রতিফলিত করার জন্য নকশা ব্যবহার করে। সংযম সম্পর্কে কম, সংঘর্ষ এবং প্রবাহ সম্পর্কে বেশি। শতরঞ্জ কে খিলাড়ি 1977 সালে রিলিজ করে। এই ছবিতে নকশা একটি রাজনৈতিক হাতিয়ার হয়ে ওঠে। সৌন্দর্যময়, স্তরে স্তরে এবং বিদ্রূপে সজ্জিত, ব্রিটিশদের দখলের দ্বারপ্রান্তে অবস্থিত 19 শতকের আওধের ঐশ্বর্যময় প্রাঙ্গণে স্থাপিত। ছবিটি দৃশ্যমান আধিক্যে পরিপূর্ণ। জটিলভাবে খোদাই করা ঝোড়োখা রত্নখচিত বস্ত্র, খচিত মার্বেল মেঝে এবং মুঘল অনুপ্রাণিত মোটিভ, যা তার নিজস্ব ভোগবিলাসে ডুবে থাকা রাজ্যের কথা বলে। কিন্তু সত্যজিৎ এই ঐশ্বর্যকে নীরবে সমালোচনা করার জন্য ব্যবহার করেন। মহিমা উদযাপনের নয়, এটি ক্ষয়িষ্ণু, স্থবির এবং বাইরের ভেঙে পড়া পৃথিবী থেকে বিচ্ছিন্ন। দুই অভিজাত ব্যক্তি তাদের অন্তহীন দাবা খেলার লাউঞ্জে সমৃদ্ধভাবে সজ্জিত ড্রয়িং রুমে হারিয়ে যান। তাদের চারপাশের নকশার কারণে তাদের বিস্মৃতি আরও বেড়ে যায়। এদিকে ব্রিটিশরা খালি সুশৃঙ্খল ঔপনিবেশিক অফিসে কাজ করে, অলঙ্কারবিহীন কিন্তু শক্তিতে পরিপূর্ণ স্থান। পরিবেশের এই বৈপরীত্য কোনো দুর্ঘটনা নয়। শতরঞ্জ কে খিলাড়িতে সত্যজিৎ নকশাকে দৃশ্য এবং কৌশলের মধ্যে সংঘর্ষ হিসাবে উপস্থাপন করেন। স্থাপত্য ব্যবহার করে সাম্রাজ্যের পতন কেবল সহিংসতার মাধ্যমে নয়, বরং বিভ্রান্তি এবং ক্ষয়ের মাধ্যমেও তা প্রকাশ করেন। তার প্রতি এবং তার সৃষ্টিশীলতার প্রতি অপরিসীম শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।